আজ আমরা কালকে যে আমাদের পরিবেশ ক্লাস করেছিলাম তোমাদের মনে আছে, আমরা এই স্লাইডটা দিয়ে কাল শেষ করেছিলাম, তাই না? এবং কালকে আমাদের মূলত যে আলোচনা ছিল সেটা কি কেন্দ্রিক, শরীর যে আমার থিম, সেই শরীর থিমের মধ্যে শরীর, মানুষের শরীর হোক বা জীবজন্তু শরীর হোক, তাকে টিকিয়ে রাখতে গেলে খাদ্য এবং শ্বাসকার্যের কি উপযোগিতা তা নিয়ে আমরা দেখেছিলাম। আমরা সঙ্গে এটাও পড়েছিলাম যে খাদ্য সুষম হতে হবে, প্রতিটি বয়সের জন্য একই রকম খাদ্য নয়, আবার প্রতিটি প্রাণীর জন্য একই রকম খাদ্য নয়। কিছু প্রাণী আছে যারা শুধু উদ্ভিজ্জ খাদ্য খেয়ে থাকে, তাদের তৃণভোজী বলি। কিছু আছে আবার শুধু মাংসাশী প্রাণী, তাই না, মাংস খেয়ে থাকে। আবার কিছু আছে যারা তৃণভোজীও আবার মানে তোর মাংসাশীও, অর্থাৎ সর্বভোগ, যেমন মানুষ আছে, কুকুর আছে, বিড়াল আছে, সব ধরনের খাবারই এদের তালিকার মধ্যে রয়েছে। এখন খাদ্য যেন সুষম হয়, সুষম বলতে খাদ্যটা যেন, যে খাদ্য আমি গ্রহণ করব সহজ পাচ্য হয়, সরল হয় এবং বয়স অনুপাতে আমার ওজন, উচ্চতা এগুলো বৃদ্ধিতে সহায়তা করে, আমার যেন মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। খাদ্যের সাথে সাথে জলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে, আমরা গতকাল এই নিয়েও আলোচনা করেছি। আমি তার একটা ছোট রিভিশন দিয়ে দিলাম। আমরা দেখেছিলাম খাদ্য আমরা মুখবিবর দিয়ে খাই, গ্রাসনালী দিয়ে পাকস্থলিতে যাই, তারপর ক্ষুদ্রান্ত দিয়ে পায়ুছিদ্র দিয়ে মলের আকারে যেটা বর্জ্য পদার্থ শরীরে লাগে না সেটা বেরিয়ে চলে যায়। আমরা এটাও পড়েছিলাম যে যদি কারো মল পরিষ্কার না হয়, পেটে থেকে যায়, তাহলে তার অরুচি, বুক জ্বালা, গ্যাস, অম্বল প্রভৃতি হয়। তাই আমাদের খাদ্যদ্রব্য যেগুলি আমরা গ্রহণ করব সেগুলো যেন পরিচ্ছন্ন হয়, জল যেন নিরাপদ হয়, পানীয় হয়, পরিচ্ছন্ন হয়, এগুলো নিয়ে আমরা গতকাল পড়েছি। আমরা দাঁতের উপযোগিতা পড়েছি এবং আমরা এই তার সাথে সাথে পড়েছি যে শুধু খাদ্য গ্রহণ করলেই হবে না, আমাদের শ্বাসকার্য যেন আমরা সঠিকভাবে নিতে পারি। কেননা যে শ্বাস আমরা গ্রহণ করি তার মধ্যে দিয়ে কোন বায়ুমণ্ডল থেকে বায়ু গ্রহণ করি, কিসের মাধ্যমে গ্রহণ করি, কি আছে, ফুসফুস। এবং গ্রহণ করি যখন বায়ুমণ্ডলের কোন গ্যাসটা আমাদের শরীরে কাজে দেয়, তাহলে সেই অক্সিজেনই খাদ্যকে জারিত করে এবং তার থেকে আমাদের শক্তি উৎপন্ন করে। এবং যে কোনো কাজ দৈনন্দিন জীবনে আমাদের যদি করতে হয়, কিসের প্রয়োজন, শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন? হ্যাঁ, ছোট কাজ করতে কম শক্তি, বড় কাজ করতে বেশি শক্তির প্রয়োজন। তাহলে এই শক্তি প্রধানত উৎপন্ন হচ্ছে কোথা থেকে? খাদ্য থেকে সংগ্রহ করি এবং সেই খাদ্য শরীরে ঢোকার পর যদি শ্বাসকার্য সঠিকভাবে চলে, সুষম খাদ্য যায়, তাহলে আমার শরীরের, মস্তিষ্কের যে আমার হোলিস্টিক ডেভেলপমেন্ট, সামগ্রিক বিকাশ, সেটা সঠিকভাবে হয় এবং ত্বরান্বিত হয়। আমরা পড়েছিলাম যে এই খাদ্যদ্রব্যের তালিকার মধ্যে প্রধানত আমরা যে সিডস বা বীজ জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলো গ্রহণ করি, চাল, ডাল প্রভৃতি, আটা। কীভাবে আমরা শাকসবজি, উদ্ভিজ্জ খাদ্য থেকে কিভাবে প্রোটিন আমরা পাই, কেননা প্রোটিন, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট সমস্ত ধরনের খাদ্যের একটা মিক্সচারই হচ্ছে সুষম খাদ্য, যেটা আমাদের শরীর, আমাদের প্রয়োজন হয়। আমরা দেখেছিলাম ফলমূল আমরা গ্রহণ করি, যেটা আমাদের শরীরের জন্য ভালো। এবং আমরা দেখেছিলাম প্যাকেট জাতীয় খাদ্য, বোতলে বন্দি খাদ্যগুলোর আসলে কোনো খাদ্যগুণ নেই। খুব বাধ্য না হলে এগুলো না খাওয়াই বেটার, কারণ এগুলো আমাদের পেট ভরিয়ে দেয়। তখন যে খাদ্য আমাদের শরীরে শক্তি উৎপন্নে সহায়তা করে, আমাদের ইমিউনিটি পাওয়ার বা প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সেই খাদ্যগুলো তখন আমরা গ্রহণ করতে পারি না। যাই হোক, এই আলোচনার পর আমরা গতকাল তোরা কিছু প্রশ্ন উত্তর দিয়েছিলি বোর্ডে। আজ আমরা দেখছি যে এই যে সমস্ত শক্তির মূল উৎস সূর্য, আবার সেই সূর্য এক পৃথিবীতে এমন একজন রয়েছে যে সূর্যের শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে পারে, সে হচ্ছে উদ্ভিদ। কিভাবে না, তার পাতা হচ্ছে তার রান্নাঘর, মাটি থেকে সে কি সংগ্রহ করে, জল, খনিজ লবণ, কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে, মাটির নিচে উদ্ভিদের যে অংশটা থাকে তাকে কি বলে, শিকড়, শিকড় বা মূল, তার মাধ্যমে সংগ্রহ করলো, পাতায় পাতায় পৌঁছে গেল, সূর্যের রোদ পড়লো, আর বাতাস থেকে কি গ্রহণ করলো, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো। দিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের মতো একটি গ্যাস, যেটা গাছ যখন রান্না করে, নিজের জন্য খাবার তৈরি করে তখন লাগে। কিন্তু গাছ যখন শ্বাস প্রশ্বাস চালায় আমাদের মতোই, তখনও ওরা অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইডই পরিবেশে ফিরিয়ে দেয়। তবে গাছ যখন খাদ্য তৈরি করে কি করে, কিছু খাদ্য নিজের মধ্যে সংগ্রহ করে রাখে, কিছু নিজের বৃদ্ধিতে কাজে লাগে, আর কিছু নিজের মধ্যে কি করে রাখে, স্টোর করে রাখে, যেটা পরে কাজে লাগবে বলে, তাই তো? ওই জন্যই রাতের বেলায় আমরা কি বলি, গাছের কাছে যাস না। আমরা ছোটোতে ভাবতাম নিশ্চয়ই ভূত আছে, কিন্তু আসল কারণটা, বিজ্ঞানসম্মত কারণ কি বুঝলাম, যে রাতের বেলায় গাছের নিচে গেলে কার্বন ডাইঅক্সাইড আমাদের শ্বাসে সাহায্য করে না, বিপরীতে আমরা ওখানে অক্সিজেন পরিমাণ কম থাকে বলে আমাদের ফুসফুস বায়ু থেকে সঠিকভাবে অক্সিজেন সংগ্রহ করতে পারে না। তাই আমরা রাতের বেলায় গাছের কাছে যাই না। আচ্ছা, এটা আমরা পড়েছি। এইবার যে সবুজ উদ্ভিদ সমস্ত শক্তিকে পৃথিবীতে দেখ, যত রকম প্রাণী আছে তারা কোথাও না কোথাও উদ্ভিদের সাথে রিলেটেড। কীরকম? তুই যদি বলিস যে বাঘ দোষের মাংস খায়, ও আবার গাছের সাথে কি, বাঘ কিসের মাংস খায় বল, মানুষের। মানুষ খেকো বাঘ, হ্যাঁ, তো হরিণ মানে বনে বনে যেসব প্রাণী পাওয়া যায় সাধারণত সেগুলো। এবার মানুষ যদি কোনো কারণে চলে যায়, ম্যান ইটার বাঘ খুব কমই হয়, তারা সাধারণত মানুষকে ভয় পেয়ে মেরে ফেলে। কিন্তু কোনো বাঘ যদি ম্যান ইটার হয়ে যায়,
তাদের বন দপ্তর কিন্তু পারমিশন নিয়ে মেরে দেয়, কারণ একবার ম্যান ইটার হয়ে গেলে সেই বাঘ কিন্তু তখন মানুষ মারার জন্য পাগল হয়ে যায়। সাধারণত তো জঙ্গলে আমরা থাকি না, সহাবস্থান করি না, ওরা যাদের সাথে থাকে তাদেরকেই খাই। যেমন আমরা বললাম হরিণ, জেব্রা, মহিষ এদেরকে ধরে খাই। এবার দেখ এই হরিণ, জেব্রা, মহিষ এরা আবার কী খায়? গাছপালা, শাক সবজি, ওরা তো আর মাংস খায় না। তাহলে ওরা গাছপালা খেলো, আর গাছপালা সূর্য থেকে শক্তি নিয়ে নিয়েছে, মাটি থেকে জল টেনে নিয়েছে, খনিজ লবণ নিয়ে নিয়েছে, দিয়ে নিজের মধ্যে যে শক্তি রেখেছে সেই শক্তিটা গাছপালা যারা খেলো তার থেকে তার মধ্যে চলে গেল। আর তার মধ্যে যে শক্তি ছিল হরিণের মধ্যে, মোষের মধ্যে, গরুর মধ্যে বা আমাদের ছাগলের মধ্যে, এইগুলো আবার বাঘ, সিংহ বা আমরা মানুষরা খাই, তার মধ্যে থেকে শক্তিটা কোথায় চলে এলো? আমাদের মধ্যে। এইভাবে শক্তির রূপান্তর চলেছে পৃথিবীতে। বড় হয়ে পড়বি যে গোটা বিশ্বজগতে শক্তির পরিমাণ ধ্রুবক, শক্তি বাড়েও না, শক্তি কমেও না। আমি যেদিন থাকবো না, আমার মধ্যে যে শক্তি ক্ষয় হচ্ছে সেই শক্তি অন্যের মধ্যে দিয়ে আবার প্রকাশিত হবে। তোদের বয়সে এগুলো বোঝার নয়, শুধু এইটুকু বোঝ যে গাছ আছে বলেই কিন্তু সমস্ত প্রাণী জগৎ বেঁচে আছে, সারভাইভ করছে। তাহলে সেই গাছ কি সবুজ উদ্ভিদে খাদ্য তৈরিতে কি কি লাগে, এই নিয়ে হচ্ছে আজকের মূল আলোচনা। এটা কি দেখতে পাচ্ছিস তোরা? কি উদ্ভিদ? গাছ দেখতে পাচ্ছিস, তাতে বিভিন্ন পাখি বসে আছে, ফলমূল ধরে আছে প্রভৃতি। এইবার দেখো কি করবে, এটা কে? ঠিক, সূর্যালোক। তাহলে এখনই আমরা আলোচনা করেছি যে সূর্যের আলো ছাড়া কি গাছ রান্না করতে পারবে? আমরা কি উনুন না জ্বালিয়ে রান্না করতে পারবো? পারবো তো। গাছের তো উনুন নেই, ও ডাইরেক্ট সূর্য থেকে ন্যাচারালি তাপটাকে নিয়ে নেয়। উনুন থেকে আসলে কি নিই? কয়লাটা তো রান্নাতে দিই না, কয়লাটাকে জ্বালিয়ে তার থেকে যে উত্তাপ তৈরি হয় তাতে রান্নাতে হয়, তাই না? এবার সূর্যের যে উত্তাপ, তার থেকে গাছের নিজস্ব একটি কণা আছে পাতায়, তার নাম ক্লোরোফিল। বড় হয়ে তোরা পড়বি। সেই ক্লোরোফিল খাদ্য তৈরিতে সহায়তা করে, যার জন্য গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু আমরা নিজের খাদ্য কি নিজে করতে পারি? তাহলে এবার তোর মাথায় যদি ধর আমি গাছের পাতাগুলো বেঁধে দিই, তাহলে কি নিজের খাদ্য নিজে করতে পারবি? না, একদম স্বভাব প্রকৃতিগতভাবে তার মধ্যে ক্লোরোফিলের অবস্থান আছে বলেই সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, তৈরি করতে প্রথম লাগলো সূর্যালোক, তারপরে কি লাগলো? এটা জল। জল কোথা থেকে টেনে নিল? শিকড় থেকে জল টেনে নিল। ঠিক আছে, জল টেনে নিল। এরপর উপরে কে চলে এসছে? CO2। CO2 হচ্ছে একটা সংকেত, এটি গ্যাসের। কোন গ্যাস এর খাদ্য তৈরিতে সাহায্য করে? একটু আগে আমরা আলোচনা করলাম। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তো যেমন অক্সিজেনকে কি বলি? যদি সিটা বাদ দিই কি রইল? হ্যাঁ, O2 মানে অক্সিজেন। আর যেই সিটা জুড়ে দিলাম CO2, তাহলে CO2 কি হয়ে গেল? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে কে? O2। তাহলে আমরা যখন শ্বাস নিই তখন হচ্ছে সেটাকে বলে প্রশ্বাস, আর যখন হুফ ছেড়ে দিলাম সেটা হচ্ছে নিঃশ্বাস। আর প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসাথে কি বলি? শ্বাসকার্য, যেটা সম্বন্ধে গতকাল আমরা বিস্তৃত পড়েছি। সেই শ্বাসকার্যে সহায়তা করে কে? নাকের মধ্যে দিয়ে, নাসা ছিদ্রর মধ্য দিয়ে, শ্বাস নালী দিয়ে ফুসফুসে চলে যায়। ফুসফুস বাতাস থেকে অক্সিজেনটাকে টেনে নেয়, আর বাকি গ্যাসগুলোকে এবং শরীরে যে উৎপন্ন দূষিত গ্যাস কার্বন ডাই অক্সাইড রূপে সেটা ছেড়ে দেয়। এবার ছেড়ে দিয়ে গোটা পৃথিবী ভরে গিয়ে তো সব ক্ষতি হয়ে যেত। তাকে আবার কে গ্রহণ করে নেয়? গাছ। দিয়ে নিজে রান্নাবান্না করে নেয়। তাহলে কী সুন্দর প্রাকৃতিক একটা সিস্টেম। আমার যেটা কাজে লাগে না সেটা ওর লাগে, আর ওর যেটা কাজে লাগে না সেটা আমার লাগে। এটাকে বলা হয় মিউচুয়াল রিলেশনশিপ। হ্যাঁ, পারস্পরিক সম্পর্ক, যার মাধ্যমে পৃথিবীতে আমরা সবাই সার্ভাইভ করতে গেলে এটা করতে হবে। এখন লিখিস না, এখন দেখ, পরে আমি বলবো তখন লিখবি। এখন লেখালেখির দরকার নেই, খালি মানে মজা কর। ধর এটা একটা সিনেমা চলছে, আমরা গল্প করছি, লেখার সময় নিচেই বুঝবি কোনটা লিখতে হবে। এইবার দেখ, আমরা তাহলে এখানে আমরা দেখে নিয়েছি যে গাছ কিভাবে খাদ্য তৈরি করে, বুঝে নিলাম। এরপর আমরা কিসে চলে এলাম? দেখ, দাঁতের গুরুত্ব। ঠিক, খাবার তৈরি হয়ে গেল, আমি বুঝে গেছি কার্বন ডাইঅক্সাইড কি, অক্সিজেন কি, সুষম খাদ্য কি, কিভাবে সেটা গ্রাসনালী দিয়ে পাকস্থলিতে গিয়ে আমার হজমে সহায়তা করে। কিন্তু প্রথমেই কার কাজ লাগে? মুখে ঢোকার পর কার সাথে দেখা হয়? ভয়ানক দাঁত। আমার শরীরে সবচেয়ে শক্তিশালী কোনটা, কোন অংশটা? দাঁত। সেই দাঁত দিয়ে করে। দাঁত নানান রকম হয়, তার ব্যাখ্যা দেওয়া আছে ইনসিজার্স, ক্যানাইন্স, প্রিমোলার্স অ্যান্ড মোলার্স। অর্থাৎ দেখ, হলুদ যে দাঁতগুলো আছে না, এই হলুদ দাঁতগুলো দেখ, এই যে ইনসিজার্স, এগুলো হচ্ছে কাটার জন্য। কোনো জিনিস কাটার জন্য কি করেন? কেটে ছিঁড়ি না মাংস, এনে সাইডে এনে করে ছিঁড়িস। এইদিকে থাকে গ্রাইন্ডার, মানে যেগুলো এইগুলো কী করে পিষতে সহায়তা করে। উপরের পাটি আর নিচের পাশে ঘষা যায়, চেবাই ঘষা যায় তো, যেমন শিলনোড়াতে করি, হামাল দিস্তাতে করি, গুঁড়ো হয়। তো এইবার আমি দেখছি যে এই প্রাইমারি টিথ আর সেকেন্ডারি টিথ রয়েছে এখানে, আপার আর লোয়ার, মানে উপরের আর নিচের দাঁতগুলি রয়েছে একই, নিচে এক পাটি দাঁত, ওপরে
এক পাটি দাঁত। সেই দাঁতকে আমি পরিচ্ছন্ন রাখি, ব্রাশ ট্রাশ করে পরিষ্কার করে কুলকুচি করি, আর প্রত্যেকবার খাওয়ার পরে আমি কী করি, কুলকুচি করি। বিশেষ করে চকলেট জাতীয় জিনিস খাওয়ার পর অবশ্যই চিপস যেগুলো তোরা খাস দাঁতের ফাঁকে থেকে যায়, সেগুলোকে কি করা উচিত, খাওয়ার পর ইমিডিয়েটলি কুলকুচি করে পরিষ্কার করা উচিত। নাহলে দাঁতের ফাঁকে থেকে গেলে সেগুলো জীবাণু তৈরি হবে, এবং সেই জীবাণুগুলি দাঁতের জন্য কি ভালো না ক্ষতিকর? কিছু জিনিস আছে যেগুলো ভালো, যেমন তুই যদি আপেল বা পেয়ারা খাস, তার কোনো টুকরো দাঁতের ফাঁকে ঢুকে থাকে, সেটা কিন্তু ক্ষতিকর নয়। তাতে যেটা উৎপন্ন হয় সেটা তো শরীরের আর দাঁতের জন্য কি ভালো। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, ন্যাচারাল ফুড যখন তুই খাচ্ছিস, ওই পাতাটাই আমরা দেখলাম, সেইগুলো কি কোনো ক্ষতি করছে কি? কিন্তু যেই তুই প্যাকেট জাতীয় ফুডগুলো খাচ্ছিস, কি শুরু হয়ে যাচ্ছে, তোকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, নইলেই তার পারিপার্শ্বিক প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিবার খাবার পর ভালো করে মুখ না ধুলে এবং দিনে দুবার ভালো করে ব্রাশ না করলে দাঁত নষ্ট হয়ে যায়, এবং তার প্রভাব পড়ে স্বাস্থ্যে, বদহজম শুরু হয় এবং স্বাস্থ্য ভেঙে পড়ে, শরীরে শক্তিতে ঘাটতি দেখা যায়, কোনো কাজে মন বসে না, ক্লান্তি এবং অমনোযোগ আমাকে ছেয়ে যায়, আমি দুর্বল হয়ে পড়ি। শরীরে শক্তি না থাকলে কোনো কাজ করতে ভালো লাগে কি? যেদিন শরীর অসুস্থ থাকে ভালো লাগে কোনো কাজ? কিচ্ছু ভালো লাগে না, ভালো ভালো খাবার দিলেও খেতে মন যায় না, তাই না? তো এই জন্য আমার দাঁতের গুরুত্ব কতটা, আমি যত ভালোই খাবার খাই, যদি সঠিকভাবে চিবিয়ে পরিচ্ছন্নভাবে না খাই, তাহলে আমার শরীরে যে শক্তি উৎপন্ন হওয়ার কথা সেটা কি হবে? হবে না। আচ্ছা, এইবার দেখ, এই জিনিসটা তোদের জানা দরকার। একদম জন্মের পর আস্তে আস্তে আমাদের বয়সে বৃদ্ধির সাথে সাথে দাঁত বেরোতে শুরু করে। তো একদম প্রথম যে দাঁতটা বেরোয়, আমরা চলতি কথায় তাদের কি বলি, দুধের দাঁত। এই দুধের দাঁতে মোট দাঁতের সংখ্যা কটি আছে দেখ, লাল কালির 20টি, অবলিক আছে 32টি। তাহলে 32টি দাঁতের মধ্যে 20টি দাঁত এমন বেরোবে যে দাঁতটা বয়স বাড়ার সাথে আবার রিপ্লেস হবে, পড়ে গিয়ে আবার বেরোয়, যেগুলো পড়ে যেগুলোকে দুধের দাঁত বলি। এইবার এই দাঁতের মধ্যে দেখ কৃন্তক, ছেদক, পুরঃপেশক, পেশক। অর্থাৎ কৃন্তক মানে হচ্ছে যেটা দিয়ে কাটবি, এমনি করে ছিঁড়বি, কটা আছে? 4টি। ছেদক যেটা দিয়ে ছিঁড়বি, কটা আছে? পুরঃপেশক ও প্রিমোলার যেটা দিয়ে ভাঙবি, কটি? এই মানে পরবর্তীকালে কটা হচ্ছে ওটা বেড়ে, মানে দুধের দাঁতে ওটা নেই। যেগুলো ব্ল্যাক কালিতে লেখা আছে সেগুলো পরবর্তীকালে আমার বেরোচ্ছে, আর যেগুলো লাল কালিতে লেখা আছে সেগুলো দুধের দাঁত থাকাকালীনই এরা তৈরি হয়ে যায়, পরবর্তীকালে এরা রিপ্লেসড হয়, ভেঙে পড়ে। তাহলে পেশক বা গুঁড়ো পড়ার জন্য কটি আছে? 4টি। পরবর্তীকালে দেখা যাচ্ছে এগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে, তার জায়গায় কটা বেরোচ্ছে দেখ, 8টা, 4টা, 12টা। তুই সব মিলিয়ে কটা হয়ে গেল? ওই জন্য আমরা কি বলি, এক চড়ে 32টা দাঁত ঝরিয়ে দেবো, বলি না? তাহলে 32টা দাঁতের হিসাব পেলি কিভাবে হয়, এবং তার মধ্যে দুধের দাঁত কটি এবার থেকে মনে থাকবে? ভালোভাবে চোখ বল, আমি কিন্তু প্রশ্ন করবো শেষে, আমার তো মনে থাকবেই। দেখে নিলি? ঠিক আছে, এবার চলে আয়। বলছে প্রথম দাঁত ওঠে কোন মাস, কত বছর বয়সে? 6 মাস। 6 মাস থেকে, তারপর 6 থেকে 12 বছর পর্যন্ত ওই দুধের দাঁতগুলো থাকে। 12 বছর মানে অন্তত 6 ক্লাস পর্যন্ত তোর থেকে যায়, ঠিক? তারপরে দেখ চলে এলো কার দাঁত, দেখি রে দাঁতগুলো, ইনকার তো সবাই। মোহিত দেখি, মোহিত সাদাই আছে, তোর দেখি 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 তাড়াতাড়ি সবার দেখা দেখা। পার্থর একটুখানি প্রবলেম আছে, চয়নের দেখি এমনি ঠিক আছে, একটু প্রবলেম আছে, পুষ্টির অভাব আছে, দেখ ঠিক আছে, নো প্রবলেম, হতেই পারে, কিন্তু সেইগুলো আমি যদি না মেনে চলি এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এইবার আমি পরে চলে আসছি সুস্থ শরীর সুস্থ মন। এবার এই দাঁতটা বেশি ভালো লাগছে না আগের পাতায় যে দাঁতটা দেখলি, কোন? এই দাঁতটা যদি তোকে রাখতে হয় তাহলে নিয়মে প্রাণীজ এবং উদ্ভিজ্জ প্রকৃতিজাত খাদ্য বেশি খেতে হবে, এবং প্যাকেট জাতীয় খাদ্য খেলে আমাকে বারবারই মুখ কী রাখতে হবে? পরিষ্কার, নইলে হাসবি তো দাঁতগুলো আক্কা বাক্কা এদিক ওদিক বেরিয়ে থাকে, ভালো লাগবে? ঠিক আছে, তাহলে এইবার হ্যাঁ, এটা কি দাঁতের আনন্দ, দাঁত হাসছে একবারে, আয় দেখ এটা বেচারা, এই দাঁতটার কি, এটা কি? তাহলে দুঃখ দাঁত, বেচারাদের অবস্থা দেখ। আর যে দাঁতগুলো আনন্দ আছে তাদের অবস্থা দেখ। কোন দাঁতটা নিবি? তাহলে আনন্দের দাঁত নিতে গেলে আমাদের খাবারগুলো সেরকম খেতে হবে যেগুলো খেলে শরীর আনন্দ পায়, যেগুলো মন আনন্দ পায় ওগুলো বেশি করলে হবে না। চকলেট খেয়ে নি, চিপস খেয়ে নি, রাস্তায় যেতে যেতে এই খেয়ে নি সেই খেয়ে নি, খাবি এই বয়সে একটু আধটু খাবি বই কি, কিন্তু পরিচ্ছন্ন রাখতে হবে। এবার দেখ মন কী লিখছে দেখ, শাক সবজি, গাজর, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, টক ফল মানে লেবু, হ্যাঁ লেবু আমাদের খেতে হয় প্রত্যেক দিন। কাগজি লেবু খাওয়া অভ্যেস করবি, শীতকালে ইয়ে খাবি, কী বলো ওটাকে, অরেঞ্জ, হ্যাঁ কমলা লেবু, দুধ, মাছ, ডিম, দানা শস্য, চাল ডাল, গম ইত্যাদি, এগুলো দাঁতের আনন্দ দেয়। এগুলো দাঁতকে কি দেয়? এবার দেখ দাঁতকে দুঃখ কি দেয়, কোনটা বেশি খাস সত্যি করে বলবি? আর দাঁড়ায় দেখে নে আগে, পড়ে বল,
অতিরিক্ত তেল মশলা মিশ্রিত খাদ্য, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ঠান্ডা পানীয়, চকলেট, চিটচিটে খাবার, অতিরিক্ত মিষ্টি, ধূমপান, নেশার জিনিস। এবার তুই এই দাঁতটা যদি চাস তাহলে এইগুলো খাস। কোন দাঁতটা চাস এদিকে দেখা আঙুল দিয়ে। এইটা চেতে গেলে কোনটা খেতে হবে? হয়েছে? তাহলে এইবার নিশ্চয়ই এতদিন তোদের যেগুলো প্রেয়ার লাইনে বুঝাতাম বা অন্যান্য স্যার বা দিদিমণি বলতেন, আজকে ছবিতে দেখে নিশ্চয়ই আরো মনে পরিষ্কার হয়ে গেল। এবার তুই ডিসাইড কর বড় হয়ে হাসলে তোকে কিরকম দেখতে লাগবে। তোর যদি মনে আমার স্যার এরকম চলে, এগুলো খা, যেগুলো ডেলি খাস তোরা এনে এনে খেতে থাক। শ্রেয়া লিখবি, আমি দিয়ে দেবো, চিন্তা নেই, লিখে নিবি। এখন শুধু আনন্দ কর, জিনিসটা বোঝ, সিনেমার মতো আনন্দ কর, জীবনে ভুলবি না তাহলে। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি, নিচের লেখাটা পড়। খাদ্য গ্রহণের সময় ভালো করে কি করে খেতে হবে? চিবিয়ে খেলে তখন কি হবে? হজম। খাদ্য গ্রহণকালে একেবারে কথা বলা উচিত না উচিত নয়? কারণ তাতে খাদ্যনালীর সাথে শ্বাসনালীতেও খাদ্যের টুকরো চলে গেলে কি হয়ে যাবে? দম বন্ধ হয়ে কি হবে? বিষম লেগে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের এই বিষয়ে কি করতে হবে? সাবধান থাকতে হবে। এইবার আমার সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আমি ভালো খাবার খাচ্ছি, দাঁতের যত্ন নেওয়া শিখে গেছি, আমি ফুসফুসকে কীভাবে স্ট্রং রাখবো এক্সারসাইজ করে শিখে গেছি, এবং জল, ভালো খাদ্য এবং শ্বাসকার্য সঠিকভাবে নেবো, কী ধরনের খাদ্য, সুষম খাদ্য খাবো প্রভৃতি শিখে গেলাম, আর কোনগুলো খাবো না জেনে গেলাম। এইগুলোতে আমার সামগ্রিক উন্নত হলো শরীরের। এবার মনের উন্নতির দরকার, তো শরীরের সাথে কিসের উন্নতির দরকার? ওই জন্য ইংরেজিতে একটা কথা আছে, হেলদি বডি হেলদি মাইন্ড, হেলদি মাইন্ড হেলদি বডি। দেখো মনের উন্নতির জন্য ছবিটা দেখি কেমন শান্তি লাগছে না একটা? হ্যাঁ দেখো কি করছে, প্রাণায়াম। কি করছে? কেন প্রাণায়াম করলে কি হয়? এক নাক বন্ধ করে জোরে শ্বাস নিল, কিছুক্ষণ বুকে ধরে রাখলো, দিয়ে আর এক নাক দিয়ে ছেড়ে দিল, আবার ওই নাক দিয়ে টানলো, বুকে ধরে রাখলো, আবার আর এক নাক দিয়ে ছাড়লো। এইভাবে আমাদের শ্বাস প্রক্রিয়াটাকে কি করে সঠিকভাবে শ্বাস প্রক্রিয়া যাতে পরিচালিত হয় সেই অভ্যেস করতে হয়। কেমন? প্রাণায়াম করলে কি হবে? বুকের এইদিকে তাকাও, বুকের মাংসপেশির শক্তি, বুকের পেশির শক্তি বৃদ্ধি পায় এবং ফুসফুসের কি হয়? পাওয়ারফুল হয়। তখন তুমি যে কোনো কাজ করার জন্য শক্তি কী পাবে? বেশি না কম? যাদের শক্তি, ফুসফুস দুর্বল হয়, দেখবি বয়স্ক লোক, বাচ্চা, একটু ঠান্ডা লাগলে কি করে? কাশে প্রচণ্ড, একটু দৌড়ালেই হাঁপায়। কেন? তাদের ফুসফুস দুর্বল। কিন্তু আমরা যত বড় হই, যারা এক্সারসাইজ করে তারা সহজে হাঁপায়, যারা সঠিক খাবার খায়, একদম সঠিক একটা হেলদি রুটিন ফলো করে প্রত্যেক দিন, তারা কি চট করে হাঁপিয়ে যায়? শুধু তাই নয়, তাদের মুখ চোখেও প্রকাশ পাবে, দেখবি সুন্দর, স্কিন সুন্দর, পা অনেক চকচক করছে, খুব আছে, এনার্জি আছে, সব বিষয়ে ঢুলে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, এরকম নয়। ঠিক? তাহলে এটা হচ্ছে, এইগুলো করলে কি হচ্ছে, ওই যে যখনই তুমি মেডিটেশন করছো, দেখো এগুলো সব উদাহরণ দেওয়া হয়েছে। এটা হচ্ছে মনোহর আইচ, আমাদের বাংলার, ঠিক আছে? মনোহর আইচ, এর নাম কি? মনোহর আইচ। এর কত বয়স দেখ, অথচ ফিগারটা দেখ। কারণ ইনি সারা জীবন এই নিয়ম মেনে চলেছেন। ইনি জীবনে একটা ওষুধও খাননি, ইনি একটা ওষুধও খাইনি। কিন্তু আমরা দেখ একটু একটু ছোট ছোট বিষয় কি খাই? ওষুধ খাই। তাহলে শেখা গেছে, যদি আমাকে বৃদ্ধ বয়স পর্যন্ত নিজেকে সুস্থ রাখতে হয়, তাহলে আগের যে স্লাইডগুলো দেখে এলাম তার সাথে সাথে এই স্লাইডগুলো কি করব? যাব। পূর্বা দেখতে পেয়েছো? তাহলে এই হলো। এবার লাস্টে কি লেখা আছে দেখো, নানান ধরনের ব্যায়াম, ধ্যান, যোগাসন, ক্যারেটে আমাদের শারীরিক গঠনকে দেয় সুস্থতার ছোঁয়া। ফুসফুসের প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সুস্থ স্বাভাবিক থাকে। স্বাস্থ্যকর সুষম খাদ্য সঠিকভাবে চিবিয়ে খেলে এবং ব্যায়াম করে ফুসফুসকে ঠিক রাখলে অক্সিজেনের সহায়তায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য সব কি করো তোমরা? কি করছো? এগুলো ব্যায়াম করছিল। এইবার আজকে আর এটা পড়বো না, না মানুষ অবলিক জীবজন্তু। জীবজন্তুকে এখানে কি বলা হয়েছে? না মানুষ। এইগুলো সম্বন্ধে আছে 2 লাইন। এটা নিয়ে আমরা কাল পড়বো, ঠিক আছে? আজকে লাস্ট এই পেজটা পর্যন্তই থাক, যে আমরা ব্যায়াম করছি এই পেজটা পর্যন্ত। আজকের পড়া তোমাদের কেমন লেগেছে বলো? এবার এই পড়াটা একবার রিভিশন দেবো বোর্ডে লিখে, ঠিক আছে? ওদিকটা দেখাবি বোর্ডটা। তোরা আমাদের পরিবেশ, তুই এগিয়েও আসতে পারিস একটু। আমাদের পরিবেশ বইটার একটা পাতা খুলেছি, সেই পাতাতেই তোদের কি রয়েছে? খাবারের নাম আর কিভাবে খাও।
তাহলে আমরা এতক্ষণ পড়লাম বাদাম কিভাবে খাচ্ছি, কি দিয়ে চিবিয়ে, মাংস, চিনির দানা, পাউরুটি, ভুট্টার দানা চিবিয়ে, বিস্কুট ভেঙে ভেঙে, তাই না, পাটালি গুড় চিবিয়ে চুষে, খোসা শুদ্ধ আম, আগে খোসাটাকে কি করতে হবে, ছাড়াতে হবে, ছাড়াতে গেলে কি করতে হবে, ছিঁড়তে হবে, কি করতে হবে, ছিঁড়তে হবে। এই দাঁতগুলো নিয়ে এখন পড়লাম আমরা ডিটেল, ঠিক। এবার প্রশ্ন করছে জন্মের সময় চোয়ালে কি দাঁত থাকে, থাকে। এইবার চলাই জন্মানোর কত মাস বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে, না হ্যাঁ দেখ দেখ মনে পড়ছে উত্তরগুলো পেলি, 6 মাস। এবার কি বলছে, আর ওই শিশু 3 বছর বয়সে পৌঁছলে এই দাঁতের সংখ্যা কত হবে, 20টা হয়ে যাবে। কত বছর বয়সে পৌঁছালে দুধের দাঁত পড়ে যায়, ভেবে দেখ, হ্যাঁ বল, 12 বছর, 12 বছর। তারপর যে নতুন দাঁত গজাতে শুরু করে সেগুলো কি সারা জীবন থেকে যায়, প্রায় সারা জীবনই থাকে। আবার বয়স যখন হয়ে যায় খুব ধীরে ধীরে সেগুলো কি হয়, এবার খাবারের হজম দেখ, এই ছবিটা নিয়ে পড়েছি আমরা, ওটা কি আছে, প্রথমে খাবার কোথা দিয়ে ঢুকছে, যে কি দিয়ে চেপাচ্ছিস, না চেপাচ্ছিস কি দিয়ে, যে খাবারটা রাসনালী দিয়ে ঢুকলো, দিয়ে কোথায় গেল, তারপর কোথায় গেল, তারপর শরীর থেকে মল বেরিয়ে গেল। খাবার হজম কোথায় হচ্ছে তাহলে, ভেরি গুড, কোথায় হচ্ছে, পাকস্থলীতে হচ্ছে, ভেরি গুড। আর খাবার হজম হওয়ার পর যে বর্জ্য পদার্থটা সেটা কোথায় গিয়ে জমছে, মলাশয়ে, কোথায় জমছে, ঠিক। তাহলে পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে আসে, এখানে নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের কণাগুলো আরো ছোট হয়, খাবারের কণাগুলো ছোট হতে হতে শরীরে মিশে খাবার মতন হয়। এবার দেখ একটা ছবি তোদের এখানে দিয়েছে, দাঁত দিয়ে খাবার ভাঙা ও চিবোনো হয়, দেখিছে, দিয়ে পাকস্থলীর ছবি দিয়ে কি লিখেছে, পেটের মধ্যে খাবার আরো ছোট হয়ে যায়, দেখতে পাচ্ছিস। এবার বলছে যদি তোমার খাবার ঠিকমতো হজম না হয় বা দীর্ঘ সময় ধরে মল দেহে থেকে যায়, না বেরোয়, অর্থাৎ পায়খানা না হয়, সোজা কথা, তাহলে কি অসুবিধা হবে রে, কে বলতে পারবি, পেটে ব্যথা, আর কি হবে, গ্যাস অম্বল, বুক জ্বালা, অরুচি লাগবে প্রভৃতি। তাহলে আজকের ক্লাস এতটাই। আজকে আমরা শরীর নিয়ে গতকাল আর আজকে শেষ করলাম। কি পড়লাম, শরীর কি, তার সাথে কি পড়লাম, শরীর মানুষেরও হয়, না মানুষ বা জীবজন্তুরও হয়। সেই শরীরকে টিকিয়ে রাখার জন্য প্রধানত দুটি কি জিনিস দরকার, খাদ্য, শ্বাসকার্য। প্রকৃত খাদ্য কোন ধরনের খাদ্য ভালো বেশি খাওয়া উচিত, প্রাণীজ এবং উদ্ভিজ্জ মানে প্রকৃতিজাত খাদ্য বেশি খাওয়া উচিত। কোন খাবার খাওয়া উচিত নয়, প্যাকেট জাতীয় খাবার খাওয়া উচিত নয়। তারপরে আমরা পড়লাম সেই খাদ্য প্রথমে মুখে ঢুকে দাঁত দিয়ে চেপাচ্ছি, তাহলে দাঁতের কি নিতে হবে, যত্ন। তারপর আমরা দেখলাম জন্মের পর 6 মাস বয়সের পর থেকে দাঁত বেরোতে শুরু করে, দুধের দাঁত 20খানা বেরোয়, পরে সেগুলো আবার রিপ্লেসড হয় পার্মানেন্ট দাঁত দিয়ে। দাঁতের কি কি প্রকারভেদ আছে, প্রাইমারি কোনগুলো, সেকেন্ডারি কোনগুলো, এবং আমরা পড়লাম সেই দাঁতকে যত্ন নিয়ে টিকিয়ে না রাখলে খাদ্য সঠিকভাবে হজম হবে না, শরীরে শক্তি পাবো না। আবার এই শক্তি কি শুধু খাদ্য গ্রহণেই হয়ে যাবে, সঙ্গে কি ঠিক হতে হবে, শ্বাসকার্য। শ্বাসকার্যের দুটো কম্পোনেন্ট কি কি, একটা হ্যাঁ, তাহলে টেনে নেওয়াটাকে কি বলে, ছেড়ে দেওয়াটাকে, দুটোকে একসাথে কি বলে, শ্বাসকার্য। দুটোকে একসাথে শ্বাসকার্য কিসের মাধ্যমে হচ্ছে, তাহলে ফুসফুসকে কি রাখতে হবে, সুস্থ রাখার জন্য কি কি করতে হবে, ছবিতে দেখলাম, ব্যায়াম করতে হবে, নানান ধরনের মেডিটেশন, ধ্যান করতে হবে, তাই না, প্রাণায়াম করতে হবে প্রভৃতি। তা আজকের ক্লাসে আমরা এটুকু শিখলাম যে আমাদের শরীর ঠিক থাকলে তবেই আমরা সব কাজ ঠিকভাবে করতে পারি। যে কোনো কাজ করতে গেলে লাগে শক্তি, সেই শক্তি সংগ্রহ করা হয় খাদ্য থেকে। খাদ্য যেন পরিচ্ছন্ন স্বাস্থ্যকর হয়, জল যথেষ্ট পরিমাণে খাওয়া হয়, দাঁত পরিচ্ছন্ন থাকে, দৈনন্দিন সুস্থ এবং ব্যায়াম এক্সারসাইজ করা হয়, তাহলে আমি একটা সুন্দর শরীর পাবো এবং ধ্যান করলে একটা সুন্দর মন পাবো, এবং পরবর্তীকালে কী হবে, আমি একটা পূর্ণ বিকশিত মানুষ হিসেবে বা দেশের নাগরিক হিসেবে দেশের উন্নতিতে বেশি কন্ট্রিবিউট করতে পারবো।
ফ্যামিলির উন্নতিতে বেশি কন্ট্রিবিউট করতে পারবো এবং আমি সুপ্রতিষ্ঠিত হব, আরও একটা বেটার ভালো জীবন পাবো। হয়েছে? তাহলে আজকের ক্লাস এতটাই। এরপরে এখান থেকে প্রশ্ন উত্তর করবো। এবার লিখছি, তোমরা হ্যাঁ কি না বলবে। আমাদের যে থিম ছিল, যেটা নিয়ে আমরা পড়লাম, সেটার নাম কি? শরীর। সেটার নাম কি? ঠিক। এবার শরীরের মধ্যে তুমি লক্ষ্য করে দেখো, আমি তোমার বই থেকে লিখছি, জানতে চাইছি, এটাকে বলে চেক লিস্ট। কি বলে? দেখো এইটা হয়েছে কিনা তোমরা বলবে। খাদ্য গ্রহণ ও পরিপাক, এটা কি আমরা বুঝি? খাদ্য গ্রহণ বুঝিনি? খাদ্য কি, কিভাবে গ্রহণ হচ্ছে, হজম, পরিপাক মানে হজম, বুঝেছি? তাহলে এটা যেটা বুঝেছি আমি টিক চিহ্ন দেবো, এটা আমি বুঝে গেছি। খ আমার কি আসছে? খয়ে লিখেছে অসুখ থেকে বাঁচতে খাদ্য বা সুষম খাদ্য। আমি তোদের সুষম খাদ্য নিয়ে বললাম, সুষম খাদ্য। আর কি বললাম? সুষম খাদ্য যত খাবো, যে কোনো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, যে কোনো অসুখের সাথে আমরা সহজে লড়াই করতে পারবো। এবার নেক্সট আসছে গ, খাদ্য ও প্রতিদিনের কাজ। খাদ্য ও প্রতিদিনের কাজ। দেখ এটা কি হয়েছে? কাজ করার জন্য কি প্রয়োজন? না, শক্তি। যে কোনো কাজ করার জন্য কি দরকার? শক্তি। আর সেই শক্তি কি থেকে পাই? খাদ্য থেকে। কি থেকে? সেই খাদ্য কিরকম হওয়া উচিত? খ নাম্বারটা কিছু সুষম খাদ্য। সুষম খাদ্য। লাস্ট হচ্ছে শ্বাস, বায়ু ও স্বাস্থ্য। দেখ পড়লাম অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বললাম কোনটা শরীরের জন্য ভালো, কোনটা শরীরের জন্য খারাপ। তাহলে আমি এটাও চেক লিস্টে দাগ দিলাম। তাহলে আমার শরীরের যে সব পয়েন্টগুলো, সেগুলো সব কি হলো? কমপ্লিট। এটা লিখো না, আমি এবার প্রশ্ন দিচ্ছি, তার উত্তর তোমরা বোর্ডে এসে করবে।